গুড আফটারনুন অল, ওয়েলকাম টু এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি। প্রত্যেকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে। আজকে একটা মিক্সড অ্যান্ড ম্যাচের একটা এমসিকিউ পার্ট নিয়ে চলে এসেছি। আমি কমেন্ট বক্সে কিছু কমেন্ট পড়ছিলাম, তো সেখানে দেখেছিলাম আগের সেশনগুলোতে বলা হচ্ছিল এরকম যে ম্যাম কিছু ইম্পর্টেন্ট তুলুন। তোমাদের জন্য একটা কথা বলবো আমি, এমসিকিউ এ যে কোয়েশ্চেন্সগুলো আনা হয়, কোথা থেকে আনা হয়, যেহেতু শিফট আমাদের এখানে উল্লেখ করা থাকছে না বা কিছু, ভাবতে পারো এরকম যে ম্যাম কোথা থেকে তুলছেন কোয়েশ্চেনগুলো, কোথা থেকে পিক করছেন। একটা কাজ করবে ভাই, সবাই গিয়ে গুগলে যাবে, কোয়েশ্চেনটাকে টাইপ করবে আর লিখবে ইন হুইচ এক্সাম। তোমার সামনে পরপর চলে আসবে কোন কোন এক্সামে কোয়েশ্চেন্সগুলো রিপিট হয়েছিল। আমি বারবার এক কথা বলছি, গুগলে যাও, জাজ করবে না, বি জাজমেন্টাল, জাজ করো ম্যাম কোথা থেকে তুলছেন কোশ্চেনগুলো, আদেও কি এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিনা। কারণ আমি দেখছিলাম কমেন্টে যে ইম্পর্টেন্ট কোশ্চেন তুলুন বা ইম্পর্টেন্ট, তো এগুলো কোথা থেকে কেন তোলা হচ্ছে। কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন ছাড়া তোমাদের জন্য কিছু কিন্তু তুলবো না, এটা মাথায় রাখবে। আর ওটা গুগলে গিয়ে সার্চ করো কোন কোন এক্সামে এগুলো এসেছে। আর পরের দিন থেকে আমি চেষ্টা করবো শিফটগুলোকে ইনক্লুড করে দেওয়ার, যে কোন এক্সামে এসেছে, কোন এক্সাম থেকে তোলা। আর একটা জিনিস জানবে, জিডি এক্সাম দিচ্ছ বা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ বা যাই দিচ্ছ না কেন, মনে করবে এরকম যে শুধুমাত্র ওই কোশ্চেনটা, মানে ওই এক্সামের প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেনগুলোকেই আমি জাস্ট রিপিটেড মোডে সলভ করব। ভুল করবে। কেন ভুল করবে? একটা জিনিস মাথায় রাখবে, এখনকার যে প্যাটার্নটা, যেভাবে ডে বাই ডে মডারেটেড কোশ্চেন হচ্ছে না আমাদের সামনে আসছে, তোমাকে খেয়াল রাখতে হবে পাখির চোখ, অর্থাৎ ওই জায়গাটাতে একদম হিট করো, এমন একটা জায়গাতে হিট করো এমন কোয়েশ্চেনগুলোতে যে কোয়েশ্চেনগুলোর মেথড তুমি ইজিলি সলভ করতে পারবে, সেই ক্যাপাবিলিটিটাকে গ্রিপে আনো। বাকি আতিপাতি কোয়েশ্চেন ও তো তুড়ি মেরে এমনি হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা করি না। ডাব্লিউবিপি দেবো মানে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার্সি কোয়েশ্চেন সলভ করবো, এসএসসি সিজিএল দেখবো না। আরে বাপ, ওটা এসএসসি সিজিএল হচ্ছে বাপ কোয়েশ্চেনের। তো ওই কোয়েশ্চেনগুলোকে হিট করো, কঠিনে যাও। বারবার এক কথা বলি, দেখো আমার স্ট্র্যাটেজি একটু আলাদা, আমার স্ট্র্যাটেজি পড়ানোর একটু টোটালি আলাদা, একটু নয় টোটালটাই আলাদা। তো আমি যেভাবে বলবো, যদি একটু পাখির চোখ করে জিনিসগুলোকে মেনটেন করতে পারো, তাহলে আমার মনে হয় গেনার হবে, লুজার হবে না। চলো, আর জ্ঞান দিচ্ছি না, মনে তো না হলে মনে হবে হয়তো জ্ঞান দিচ্ছেন, কিন্তু দিচ্ছি না আর জ্ঞান। শুরু করবো আমরা সেশন। দেখো, মিক্সড অ্যান্ড ম্যাচের এমসিকিউ পার্ট আজকে যেটা নিয়ে আলোচনা হবে। বেশ, এখানে খেয়াল করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা উঠেছিল। আমি এটা ভেবেছি গ্রুপিং করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আসবো একটা, কিন্তু যেহেতু জিডি সামনে আছে, পিএসসি ক্লার্কশিপও আছে, সব কিছুকে মাথায় রেখে মিক্সড অ্যান্ড ম্যাচ সেশন যেমন যাচ্ছে এমসিকিউ পোর্শনের, ওরকমই যাবে। এখানে খেয়াল করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেখো কি বলেছে এখানে, part of a church in which bells hang. Part of a church in which bells hang. কি বলা হয়? দেখো ইমেজটা খেয়াল করো। আমি কেন এখানে ইমেজ ক্রিয়েট করলাম, ম্যাম তো আপনি ইডিএমস যখন করাছিলেন তখন ওখানে ইমেজ ক্রিয়েট করেছিলেন, খুব সুন্দরভাবে। আমার কাছে পার্সোনালি কিছু কমেন্ট এসেছিল, টেক্সট করেছিল আমাকে জানিয়ে যে ম্যাম এইভাবে এই যে ইমেজ ক্রিয়েট করে আপনি রিলেট করে পড়িয়েছেন না, খুব সহজ জিনিসগুলো মনে থেকে যাচ্ছে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কেন নয়? এটা করবার জন্য ইমেজটাকে আমি এখানে রিলেট করেছি। খুব সুন্দর করে দেখো একটা জিনিস, চার্চের একটা ইমেজ দেওয়া আছে, আর চার্চের যে ইমেজটা দেওয়া আছে সেখানে একটা বেল, অর্থাৎ চার্চে দেখবে অনেক এক একটা সেগমেন্টে না এক একটা তোমার বিষয়কে প্রায়োরিটি দেওয়া হয়। চার্চের যেখানে বসানো হয় সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটা সিস্টেমে করা থাকে। চার্চে যেখানে তোমার আমাদের যীশু খ্রিস্টের মূর্তিটাকে স্থাপন করা হয় সেটার একটা সিস্টেম থাকে। যে প্রিস্টরা ওখানে লেকচার দেন বা স্পিচ দেন তাদের একটা সিস্টেম থাকে। প্রত্যেকটা কিন্তু সিস্টেম মেনটেন করে কোনো স্যাক্রেড একটা জায়গাতে জিনিসগুলো অ্যারেঞ্জ করা হয়। তো এই যে বেলটা, মেনলি এই বেলের ফাংশনটা কি? এই যে চার্চের দেখো যে বেলটা রয়েছে, পার্টিকুলার একে কেন আলাদা করে ম্যাম ইন্ডিভিজুয়াল করা হলো? কারণ এটা প্রত্যেকটা চার্চে এই জায়গাতেই থাকে। তা বলে কি চার্চের ভেতরে বেল থাকে না? থাকে। কথাটা কি বলেছে? পার্ট অফ এ চার্চ ইন হুইচ বেলস হ্যাং, যেখানে বেলসকে ঝোলানো হয় সেই জায়গাটা পার্টিকুলার কি? মিনারেট কথার অর্থ হলো মিনারেট মানে হচ্ছে একটা কোণ, শেপ অফ এ কোণ। দেখো
একটা এরকম চূড়া, একটা চূড়া, তো ওটাকে মিনারেট বলা হয়। কার? কোন অফ কার? কোন অফ মস্ক, মসজিদ, ঠিক আছে? মিনারেটটা মেনলি মসজিদের জন্য হয়, মসজিদে যে চূড়াটা হয় সেটাকে আমরা মিনারেট বলে থাকি। বেশ, চ্যাপেল কি? দেখো, চ্যাপেল এটাও কিন্তু চার্চ। চ্যাপেলের যদি সিনোনিম দেয় তোমাকে, এটা কিন্তু চার্চ হবে। ম্যাম তাহলে চার্চ আর চ্যাপেলের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি কি? চার্চ আর চ্যাপেলের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি এটা, চ্যাপেল যে কোনো প্রিজন, যে কোনো স্কুল, যে কোনো বড় কোনো বিল্ডিং, যে কোনো তোমার অ্যাপার্টমেন্ট, সমস্ত জায়গায় খ্রিশ্চিয়ান ওরশিপের জন্য যে জায়গাটা তৈরি করা হয়। দেখো বাধ্যবাধকতা নেই। চ্যাপেলের কেসে আর চার্চের কেসে পার্থক্য হচ্ছে, চার্চ মানে প্রত্যেকটা খ্রিশ্চিয়ান তোমার ক্যাটাগরি থেকে যারা বিলং করে তারা চার্চে গিয়ে ওরশিপ করে। কার ওরশিপ করে? জেসাসের আমরা ওরশিপ করে থাকি। কিন্তু চ্যাপেল আমাদের রেডি হয় কিসের ওপর বেস করে? চ্যাপেলটা রেডি হয় কোনো প্রিজন হতে পারে, কোনো ফ্যামিলি, কোনো তোমার ফ্যামিলিতে হতে পারে, হয় না একটা ঠাকুর ঘর আমরা আলাদা বানাই না, ওরকম কোনো ফ্যামিলিতে একটা বিল্ডিংয়ে সেখানে খ্রিশ্চিয়ান একটা ওরশিপের জন্য আলাদা করে বানানো হলো। বা কোনো স্কুল বিল্ডিংয়ে খেয়াল করে দেখবে সেখানেও কিন্তু যারা খ্রিশ্চিয়ান আছে, বড় বড় যে মিশনারি স্কুলসগুলো থাকে সেখানে আলাদা করে খ্রিশ্চিয়ানদের জন্য বানানো হয়। ইভেন শুধু তাই নয়, তুমি খেয়াল করে দেখবে হসপিটাল, বড় বড় যে হসপিটালসগুলো রয়েছে সেখানেও কিন্তু হিন্দুদের জন্য আলাদা করে বা হিন্দু ধর্মের ঠাকুর দেবতা পুজো করার জন্য কোনো একটা মূর্তি রাখা হয় মেনলি, বা খ্রিশ্চিয়ানদের জন্য কিন্তু রাখা হয়। ওই বিষয়টাকে, ওই প্লেসটাকে, ইন্ডিভিজুয়ালি সেই প্লেসটাকে কিন্তু চ্যাপেল বলা হয়। তাহলে বুঝতে পারলে চ্যাপেল আর চার্চের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বেশ, বেল ফ্রাই কথার অর্থ কি? এই বেল ফ্রাই, দেখো বেল শব্দটাকে খেয়াল করো, বেল, এই যে বেল এসেছে, এই বেল ওই বেলের সাথে কিন্তু রিলেটেড। তো বেল ফ্রাই মানেই হচ্ছে পার্ট অফ এ চার্চ ইন হুইচ বেলস হ্যাং। বেশ, তাহলে আমরা তো আনসার পেয়ে গেলাম বেল ফ্রাই। স্পায়ারটা কি ম্যাম? স্পায়ার কথার অর্থ হলো সেম, একটা চূড়া, একটা কোণ, কিন্তু কোথাকার? এটা তো মসের ছিল, এটা মসজিদে ছিল, এটা হচ্ছে চার্চের। মানে এই যে জায়গাটা দেখছো, এই যে হাইলাইটেড এই জায়গাটা, এটাকে কিন্তু তোমার কি বলা হচ্ছে? স্পায়ার বলা হয়। আর মিনারেট কোনটা? মসজিদের চূড়া। এই দুটোকে আলাদা করতে শেখো, আমি বুঝিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আনসার কি দিলাম আমরা? আনসার কোনটাকে পিক করলাম? অপশন সি, বেল ফ্রাইকে পিক করলাম। নেক্সট চলে যাব, ভায়োলেশন অফ দ্য স্যাংটিটি অফ দ্য চার্চ। আজকে যে দু একটা ওয়ান ওয়ার্ড তোলা হয়েছে চার্চ রিলেটেড, রিপিটেড মোডেই কোশ্চেন এসেছে, রিপিটেড মোডে কোশ্চেন এসেছে, জাস্ট কোশ্চেনটাকে পিক করবে, পিক করে নিয়ে গুগলে যাবে, গুগলে লিখবে ইন হুইচ এক্সাম, দেখতে পেয়ে যাবে কোন কোন এক্সামে এসেছে। বুঝতেই পারছো তাহলে? তো চার্চ রিলেটেডই তোলা হয়েছে, আমি গ্রুপ করব এগুলোকে না, থিমেটিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। কি বলা হয়? নট অনলি মানে সিম্পল অ্যাজ শুধুমাত্র তোমার ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নয়, এটাকে যেটা বলা হয় থিমেটিক। থিমেটিক মানে এগুলো একটা থিম, চার্চ একটা থিম, বার্ডের ওপর একটা থিম হয়, ফ্লকের ওপর থিম হয়, এরকম বিভিন্ন থিম হয় যেগুলোর ওপর ডিপেন্ড করে রিপিটেড মোডে কোয়েশ্চেন কিন্তু আমাদের এক্সামে, ভেরিয়াস এক্সামে আসতে দেখা গেছে। চলো, ভায়োলেশন অফ দ্য স্যাংটিটি অফ দ্য চার্চ। প্রথমে আমাকে দেখতে হবে এটার মানেটা কি। ভায়োলেশন কথার অর্থটা কি? ভায়োলেশন কথার অর্থ হলো উল্লঙ্ঘন করা। কি করা? উল্লঙ্ঘন করা, মানে ভায়োলেন্স, তুমি বলতে পারো ভায়োলেন্স। কোনো একটা নিয়ম রয়েছে সেটাকে তুমি লঙ্ঘন করছো, দ্যাট ইজ কল্ড ভায়োলেশন। হ্যাঁ, এটা হলো উল্লঙ্ঘন করা বা লঙ্ঘন করা, যাই হোক তুমি বলতে পারো। স্যাংটিটি, স্যাংটিটি কথার অর্থ হচ্ছে পবিত্রতা। স্যাংটিটি কথার অর্থ হলো পবিত্রতা, মানে পিওরিটি। সিনোনিম কি? পিওরিটি। ওকে, অফ দ্য চার্চ। বেসিক্যালি কার সাথে রিলেট করেছে? চার্চের সাথে রিলেট করেছে। কি না, চার্চের পিওরিটি বা চার্চের স্যাংটিটি, এটাকে যখন উল্লঙ্ঘন করা হয় সেটাকে কি বলা হয়? একটা চার্চ বলো, একটা মন্দির বলো, বা কোনো একটা ইনস্টিটিউট বলো, আজকে যে এই যে ইনস্টিটিউটে দাঁড়িয়ে পড়াচ্ছি, প্রত্যেকটা জায়গার আগে একটা ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন যখন আমরা লঙ্ঘন করি সেটাকে ভায়োলেশনের মধ্যে ফেলা হয়, ওটাকে ভায়োলেন্ট বলা হচ্ছে, তখন ভায়োলেন্স বলা হচ্ছে। ভায়োলেন্স কোন পার্টস অফ স্পিচ? ভায়োলেন্স হচ্ছে নাউন।
বেশ, চলো আমরা অপশন নিই। ইনফ্রিজমেন্ট, আর কি আছে অপশনে? ইরেভারেন্স, স্যাক্রিলেজ, আর একটা হচ্ছে ট্রান্সগ্রেশন। দেখো খেয়াল করে ম্যাম, এখানে একমাত্র এটা বাদে না, এই যে এটা বাদে, আনসার তুলছি না, বোঝো ভালো করে, এটা বাদে বাকি কিন্তু তিনটেই অপশনের যে মিনিং না, ওই স্যান্টিটিকে উল্লঙ্ঘন করা, ভায়োলেশন অফ স্যান্টিটিকেই ডিনোট করে। এবার কি করে তাহলে পিক করবো ম্যাম? তিনটেই তো ওটার সাথে যায়। এর কোনো ট্রিক হয় না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোনো ট্রিক হয় না। ইডিএমের ট্রিক হয়, ইডিএমের এই কারণে ট্রিক হয়, ইমেজের সাথে রিলেট করে পড়তে পারো, কিন্তু যখন কমন অপশন তুমি পেয়ে যাবে না রিলেটেড, তখন কিন্তু তোমার প্রবলেমটা ওখানেই কিন্তু অ্যারাইজ করবে। প্রবলেম আমার ওখানে তখনই অ্যারাইজ করবে আমি যখন কমন রিলেটেড অপশন পেয়ে যাচ্ছি। ইনফ্রিজমেন্ট মানেও উল্লঙ্ঘন করা, দেখো এটা মানেও কিন্তু উল্লঙ্ঘন করা, কিন্তু আসছি কিন্তুতে, এটা মানেও উল্লঙ্ঘন করা, এটা মানেও উল্লঙ্ঘন করা। তাহলে কোনটাকে পিক করব? আমাকে সেগমেন্টটা জানতে হবে। এই যে উল্লঙ্ঘন করার প্রত্যেকের থেকে আলাদা, এক একটা সেগমেন্টে বিলং করে, মানে এক একটা ওয়ার্ড এক একটা সেগমেন্টের জন্য। কি বললাম? ইন্ডিভিজুয়াল সেগমেন্টের জন্য। আমি এখানে যদি বলি ভায়োলেশন অফ স্যান্টিটি অফ দ্য চার্চ, ইনফ্রিজমেন্ট বসিয়ে দিতে পারবো না। আমি যদি বলি এটার সাথে তাহলে এই ট্রান্সগ্রেশন বসিয়ে দিতে পারবো না। তাহলে তুমি উল্লঙ্ঘন 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 তিনটেই, একমাত্র আপনি এটা বললেন এটার সাথে যায় না, এটার একটা আলাদা মিনিং আছে। তাহলে চলো দেখি, এটাই তো মজা। ইনফ্রিজমেন্ট, এই যে কথাটা, এটা তো উল্লঙ্ঘন করা। ইনফ্রিজমেন্ট কোথায় আমরা অ্যাপ্লাই করব? কোন সেগমেন্টে উল্লঙ্ঘন করার জন্য ইনফ্রিজমেন্ট অ্যাপ্লাই করা হয়? একটা জিনিস জেনে রাখবে, অফিসিয়াল কোনো ইস্যু, বস হোক, অফিসের কোনো অথরিটি হোক, একটা ডিসিপ্লিন বেঁধে দেয়। এই টাইমে তোমাকে অফিসে আসতে হবে, ওই টাইমে অফিস থেকে বেরোতে হবে, এই টাইমে তোমার টিফিন পিরিয়ড, এই সময়ের মধ্যে তোমাকে তোমার অ্যাসেম্বলি যেগুলো হয় বা সেমিনার যেগুলো হয় অ্যাটেন্ড করতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে এই টাইমের মধ্যে। এই ব্যাপারগুলো কিন্তু একটা অফিসিয়াল একটা জায়গাতে টাইম টু টাইম মেনটেন করে করা হয়। তুমি এমন একটা পার্সন সেখানে অদ্ভুত ক্যাটাগরি থেকে ধরো বিলং করো, হট করে কি করলে তুমি সেখানে গিয়ে কিছু নিয়ম কানুন চেঞ্জ করতে বসেছো, এটা তোমার পার্সোনাল ইস্যু। ওখানে গিয়ে তোমার অ্যারোগ্যান্সি দেখালে তো হবে না। রুলস। এবার এই যে রুলসটা ব্রেক করা হচ্ছে, এই যে রুলসটা ব্রেক করা হলো, অফিসিয়াল রুলস, নিয়ম কানুন, এই কেসটাতে আমি ইনফ্রিজমেন্ট ইউজ করব। তাহলে এটা কার সাথে রিলেট করা যায়? কি বলো? এটা হচ্ছে অফিসিয়াল পারপাস বা অফিসিয়াল রুলস, রিলেটেড টু অফিসিয়াল রুলস, যেটাকে তুমি ব্রেক করতে পারো। যদিও উচিত নয়, কিন্তু এই ব্রেকের সাথে আমি এটাকে রিলেট করব। ইনফ্রিজমেন্ট মাথায় রাখবে, অফিসিয়াল ইস্যুস ব্রেক করা। ইরেভারেন্স কথার অর্থ হলো ডিসরেসপেক্ট, মানে কাউকে তুমি রেসপেক্ট মানে হিউমিলেট করছো। সিনোনিম কি? ওয়ান ওয়ার্ড শুধু করাচ্ছে তাই নয়, কিন্তু খেয়াল করে দেখো একটা ওয়ার্ডের সাথে কি কি সিনোনিম যেতে পারে, ছোট ছোট, সব তো দেওয়া সম্ভব নয়, দু একটা তো কানেক্ট করাই যায়। তো ইরেভারেন্স কথার অর্থ হলো ডিসরেসপেক্ট, মানে কি দাঁড়ালো? অসম্মান করা। এটা মানে হচ্ছে ডিসরেসপেক্ট, অসম্মান করা। ইরেভারেন্স অসম্মান করা, হিউমিলেট করা। কি হলো? সিনোনিম কি পেলাম? হিউমিলেট। ওকে, বেশ। ট্রান্সগ্রেশন কথার অর্থ তো ম্যাম উল্লঙ্ঘন করা। তাহলে এটা কোন পারপাসে, কোন সেগমেন্টে এটা ইউজ করা হয়? ট্রান্সগ্রেশন সমাজের যে দায়বদ্ধতা, সমাজে বহুত মানে নীতি রীতি রয়েছে, এবার ওই দায়বদ্ধতাগুলোকে তুমি লঙ্ঘন করলে, মানে তুমি সেগুলোকে মানলে না। কিন্তু একটা কিন্তু আছে, সেটা কি? তার জন্য আইনের দিক থেকে কিন্তু তোমার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে না। মানে একজন পুরুষ মানুষ ধরে নাও, তিনি কি করেছেন, বিবাহিত পুরুষ, দুম করে আর একটা বিয়ে করে বসে থাকলেন, বা ছোট করে আজকে ধরো কারোর সাথে একজনের সাথে আরেকজনের রিলেশন আছে, এবার রিলেশন থাকাকালীন ওরা কমিটেড,
বাগদত্তা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, এরকম থাকাকালীনও দেখা গেল আরেকজন থার্ড পার্টি বা থার্ড পার্সন কেউ সে গিয়ে কি করলো, তাদের রিলেশনশিপের মাঝখানে এন্ট্রি নিয়ে নিল। ভালো লাগছে না গল্পটা শুনতে? হ্যাঁ, তো এন্ট্রি নিয়ে নিল। এবার কি হবে? এবার যেটা হবে, ঝামেলা হবে, অশান্তি হবে। তাহলে তুমি তো বাবু কমিটেড ছিলে আমার সাথে বা আরেকজনের সাথে, তাহলে মাঝখানে আবার আমাকে কেন ঢোকাচ্ছ? এগুলো তো ঠিক না। তাহলে এর জন্য কখনো কি আইন কোনো হস্তক্ষেপ করে? আইন কিন্তু কোনো হস্তক্ষেপ করে না, কারণ তুমি কমিটেড আছো, ঠিক আছে, তোমার লাইফে তুমি অ্যাডাল্ট, এর দিক থেকে অ্যাডাল্ট, ওর দিক থেকে অ্যাডাল্ট, লাইফে কে কখন কার লাইফে কিভাবে চলে আসে বলা তো যায় না। তো সেই যে জায়গাটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, ওই কেসে কিন্তু কোনো আইন তখন কিন্তু হস্তক্ষেপ করতে আসে না। তাহলে ম্যাম ডিভোর্সের কেসটা কি? ডিভোর্সের কেসটা হচ্ছে আলাদা জিনিস, ওটা একটা ধারায় চলে যায়। বৈবাহিক জীবন একটা সোশ্যালাইজেশনের থেকে আসে, ঠিক আছে, তুমি সমাজের কিছু নিয়ম কানুন আছে। এবার ধুম করে আমি গিয়ে চাই না, তাহলে তো মিউচুয়াল ডিভোর্সও হচ্ছে। আমি যদি না চাই আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে, বা তুমি যদি না চাও তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে, তাহলে সেই জায়গায় তোমার ওয়াইফ গিয়ে তোমার এগেনস্টে একটা কেস করে দিল বা কিছু ক্লেম করে বসলো, তখন তো স্বাভাবিক সেটা নিয়ে একটা আইনত একটা পদক্ষেপ নিতেই হবে। দুটো ফ্যামিলির ব্যাপার, বিয়ে মানে তো তোমার আমার নয়, দুটো ফ্যামিলির ব্যাপার। এই যে জায়গাটা, তাহলে কি বলতে চাইলাম, সেখানে কিন্তু একটা আইন ইনভলভড রয়েছে, তখন আইন কিন্তু হস্তক্ষেপ করবে। এই জায়গাটাতে এই ট্রান্সগ্রেশন এই শব্দটাকে কোথায় কোন সেগমেন্টে আমরা ইনপুট করব খুব ভালো করে খেয়াল করবে। মানে অবৈধ কোনো সম্পর্ক, খেয়াল করো, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, এটাকেই এক্সাম্পল হিসেবে মাথায় রাখবে না, কিন্তু তোমরা এইসব এক্সাম্পল পেলে না মানে মনে রাখাটা সহজ হয়, যার জন্য আমি দিচ্ছি। অবৈধ কোনো সম্পর্কে কেউ আছে একটা ছেড়ে আরেকজনের সাথে, সেক্ষেত্রে আইন কিন্তু কোনো হস্তক্ষেপ করে না। তো ওটাও কিন্তু একটা কমিটমেন্ট, মানে কমিটমেন্টের ওপরে কিন্তু একটা ঠাপ্পা লাগানো হলো যে না, আমি এছাড়াও আরেকজনের সাথে আছি। এখানে উল্লঙ্ঘন করাটা এই সোর্সে ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে অবৈধতা, অবৈধতা বা বৈধ বিষয় উল্লঙ্ঘন, বুঝতে পারছো? সমাজের সাথে রিলেটেড উল্লঙ্ঘন করা, রিলেটেড টু সোশ্যালাইজেশন অবশ্যই, কিন্তু আইনের কোনো ভূমিকা নেই। রিলেটেড টু সোশ্যালাইজেশন বা সোসাইটি যাই বলো, কিন্তু আইন কোনো অ্যাক্ট নেবে না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। বহুত লিখে ফেললাম, কিন্তু আনসার কোনটা হবে ম্যাম? আনসার হবে আমাদের এটা, দাঁড়াও, আনসার হবে এটা, স্যাক্রিলেজ, ঠিক আছে? একটা জিনিস দেখো, আনসার অপশন সি, স্যাক্রেড, এই কথাটার অর্থ হচ্ছে পবিত্রতা। তো পবিত্রতাকে যখন দেখো, স্যাক, এসএসি, এই যে এইটুকু পার্টটা স্যাক, এটা স্যাক্রেডের ফার্স্ট পার্ট। তো এই স্যাক থেকে যখন স্যাক্রিলেজ কথাটা এলো, তখন কিন্তু তুমি কি করছো? ভায়োলেশন অফ দ্য স্যান্টিটি অফ চার্চ, মানে চার্চের ভায়োলেশনটাকে, মানে চার্চে যে পিওরিটিটাকে আছে, ওই পিওরিটিটাকে আমি কি করলাম? ভায়োলেন্ট করে দিলাম, উল্লঙ্ঘন করলাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে যাব, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি। ফিডব্যাক ভালো, রেসপন্স ভালো, সব কিছু ভালো, ক্লাস ফলো করছো, দেখছি, শুনছি, শুধু ওই পারে বসে বসে ফলো করলে তো হবে না, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। অফলাইন ব্যাচ চলছে নৈহাটিতে, তোমার বেলঘড়িয়া, গোবরডাঙ্গা, সব জায়গায় স্যারদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমাদের, ব্যাস অ্যাডমিশন নিয়ে নাও, এনরোল করো। সামনে কত এক্সাম বলো তো, এক গাদা এক্সাম, দেখবে নিচে স্ক্রল হচ্ছে আমাদের যে নাম্বারটা, ওই নাম্বারটাই স্যারের নাম্বার, কথা বলো, ডিরেক্ট জয়েন করে যাও। কি কি পাবে তোমাদের আন্দাজও নেই। একটা জিনিস জাস্ট খেয়াল করো, আমি একটা জিনিস বলবো, বসে বসে বাড়িতে ফ্রি ইউটিউব সেশন পাচ্ছ, সেখানে কি কি পাচ্ছ একবার এটা ভেবেছো? তাহলে পেট বেচে কি কি পেতে পারো, কি কি ধামাকা পেতে পারো, এটা একবার ভাবো, কমন একটা সেন্স অ্যাপ্লাই করো, আন্দাজও নেই কি কি পেতে পারো। জাস্ট এনরোল করো, ভালোটাকে না নিতে শেখো, জাস্ট এটাই বলবো। চলো নেক্সট কি বলেছে দেখো, এ রেজড প্লেস অন হুইচ অফারিং টু এ গড আর মেড, রিলেটেড টু চার্চ। এটাও কিন্তু চার্চেরই একটা কোয়েশ্চেন, মানে চার্চ রিলেটেড থিম হচ্ছে চার্চ, যেটা এক্সামে এসেছে। বলেছে এ রেজড প্লেস, একটা ওঠানো, ধরো এরকম একটা ধাপ, এই যে ধাপ, এটা মেনলি এই জায়গাটা একটা ধাপ,
এখান থেকে এটা তো ওঠানো, এটা তো রেস্ট করেছে। রেস্ট কথার অর্থ হচ্ছে ওঠানো, জাস্ট ওটা আপলিফট। কি বললাম, এটার সিনোনিম কি? আপলিফট। এই যে ওঠানো যে জায়গাটা, যেটা মেনলি কি করা হয়, এটা মেনলি করা হয় গডের জন্যই তৈরি করা হয়, ঈশ্বরকে ওই জায়গাটাতে অধিষ্ঠান করানোর জন্য, মানে বসানোর জন্য। দেখবে খেয়াল করে, বাড়িতে যখন আমরা পুজো দিই, আমরা নিচে বসি, মাটিতে বসি, ঠাকুরের জন্য কিন্তু সিংহাসন করা থাকে। ভগবান পুজোর জন্য বা ঈশ্বর পুজোর জন্য, ঠাকুর পুজোর জন্য কিন্তু আমরা সিংহাসন তৈরি করি। কখনো কি দেখেছো সারফেসের সাথে ওটা অ্যাটাচড থাকে না? কিন্তু ওটা কি থাকে, সারফেস থেকে ওঠানো থাকে, একটু হলেও ওঠানো থাকে সিংহাসনটা। তো সেই ওঠানো যে বেদিটা, মেনলি বেদি বলা হয়, সেটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি চার্চে, সেটাকে কি বলা হয় এটাই জানতে চেয়েছে। মন্ড, রোস্টার্ম, চার্চ, অল্টার, এখানে প্রত্যেকটার মানে আমি বলবো, প্রত্যেকটার মানে আগে আনসারটা পিক করে নিই। আনসারটা এখানে যাবে হচ্ছে অল্টার। কেন আনসারটা ম্যাম প্রথমেই পিক করলেন, বাকিগুলো না বুঝে? তার কারণ অল্টারেরও দুটো কনসেপ্ট আছে। অল্টারের হোমোনিম বলা হয় বা হোমোফোন বলতে পারো তুমি, ঠিক আছে? হোমোফোন জিনিসটা কি? শুনতে এক, মিনিং আর স্পেলিং আলাদা। এগুলো সাউন্ড রিলেটেড, ফোনেমিকের সাথে এগুলো রিলেটেড যায়। তো হোমোফোন বা হোমোনিম মানে হচ্ছে স্পেলিং আলাদা থাকবে, মিনিং আলাদা থাকবে, কিন্তু দুটো উচ্চারণ অর্থাৎ শুনতে সেম। তো এই যে অল্টার, এই অল্টারটা যায় হচ্ছে ওই বেদি, পুজো বেদি, মানে চার্চের অল্টার। তাহলে ম্যাম ALTER, এই অল্টার মানে কি? এই অল্টার মানে হলো তোমার অল্টারেশন, চেঞ্জ। এই অল্টার কথার অর্থ হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, বলি না? এই যা তো, কালকে শপিং মল থেকে যে শার্টটা কিনেছিলাম জানিস তো, আনফিট হয়েছে, ওটাকে অল্টার করে অন্য কিছু নিয়ে আয়, চেঞ্জ করে নিয়ে আয়, পাল্টে অন্য কিছু নিয়ে আয়। তো ওই অল্টারের বানান কিন্তু এটা ALTER, ওই অল্টারের বানান। আর ALTAR, অল্টার মানে হচ্ছে পুজো বেদি, যেখানে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে ওখানে পুজো দেওয়া হয়, মানে উঁচু, একটু রেজড প্লেস। সেটা চার্চই হোক বা তোমার কোনো আমাদের হিন্দু ধর্মের কোনো পুজো ইয়েই হোক, মন্দিরই হোক। ওকে, চলো তাহলে আনসার তো এটা। বেশ, অপশনগুলোকে আমরা দেখে নিই। কি বলেছে? মুন্ড, MOUND। এই মুন্ড, মুন্ড কথার অর্থ হলো একটা স্তূপ। কিরকমের স্তূপ? এই স্তূপটা হচ্ছে ওই যে হয় না তোমার ওই পাইল মানে খড়ের গাদা, খড়ের গাদাগুলো দেখবে অনেক গ্রামের বাড়িতে না, প্রচুর খড়ের গাদার বড় বড় ঢিপ করে রাখা থাকে। শুধু খড়ের গাদা বলছি কেন, এই পাইলটা রাস্তা দিয়ে ধরো যাচ্ছ, নোংরা আবর্জনা দিয়েও কোনো পাইল আমরা দেখতে পারি। তো ওই যে পাইল, হ্যাঁ, এর যে সিনোনিম, এটা যায় পাইল মানে স্তূপ বা ঢিপি বলতে পারো। ঢিপি, এবার উইয়ের ঢিপে ভেবে নিও না। উই পোকা, তার নাম হচ্ছে হোয়াইট অ্যান্ট। ওই ইয়ে নয় কিন্তু, ওই মাউন্ট বা ওই পাইল নয়, উই পোকার ঢিপিটা আলাদা জিনিস। যাই হোক, এই পাইল মানে হচ্ছে স্তূপ। স্তূপ দিয়ে কি, কিসের স্তূপ এটা? না খড়ের গাদার একটা হিপ হতে পারে, সিনোনিমে আসে, পাইল আছে, হিপ আছে, হিপ হয় না, হিপ, সেই। বেশ, নেক্সট রোস্টার্ম। রোস্টার্ম, এই যে শব্দটা, এটাও কিন্তু রিলেটেড কার সাথে? এটা রিলেটেড হচ্ছে কোনো একটা প্লেস, এমন একটা জায়গা যেখানে তুমি বা আমি, একটা পাবলিক প্লেস বলতে পারো, তুমি বা আমি, বড় বড় নেতা মন্ত্রী বলো বা কোনো স্কুলের বা কলেজের কোনো লেকচারার বলো, যে জায়গাটা থেকে লেকচার বা স্পিচ দেওয়া হয় বা দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে রোস্টার্ম কথার অর্থ হলো এমন একটা প্লেস, মানে তুমি পাবলিক প্লেস ধরে নাও, পাবলিক প্লেস যেখান থেকে from which a person can be able to deliver his or her speech. এর সিনোনিম কি ম্যাম তাহলে রোস্টার্মের? রোস্টার্মের তুমি সিনোনিম যেটা দিতে পারো সেটা পোডিয়াম, যেটা আমাদের এই স্কুল কলেজ বলো বা বড় বড় কোনো স্টেজ করেছে সেখানে একটা পোডিয়াম রাখা হয় না, লেকচার দেয় দেখবে, পোডিয়াম। তাহলে রোস্টার্মের সিনোনিম কি হলো? পোডিয়াম, ঠিক আছে? আর চার্চ তো চার্চ জানি, ধর্ম একটা সভা, মানে ধর্ম একটা সংস্থা, একটা চার্চ, যেখান থেকে কিনা আমরা কি করি,
খ্রিশ্চিয়ান ওরশিপ, খ্রিশ্চিয়ান ওরশিপটা মেনলি দিয়ে থাকি। তো গেল, আনসার কি পিক করলাম? অল্টার পিক করলাম, ALTAR নাকি ALTER। বেশ, নেক্সট, টু ইনভেন্ট সামথিং ইন অর্ডার টু ডিসিভ। কিছু একটা ইনভেন্ট করা, ইনভেন্ট কথার অর্থ হচ্ছে জন্ম দেওয়া, ইনভেন্ট মানে হচ্ছে জন্ম দেওয়া, তৈরি করা, নতুন করে তৈরি করা, ঠিক আছে, ইনভেন্ট করা। আর রিইনভেন্ট মানে কিন্তু নতুন করে তৈরি করা, মানে কিছুর সূচনা বাবা। ইনভেন্ট সরাসরি বলতে গেলে পরে ইনভেন্ট বলতে তোমার কিছু তৈরি করা বোঝায়। তো টু ইনভেন্ট সামথিং, কোনো একটা জিনিসকে ইনভেন্ট করতে হবে, কি করবার জন্য? ইন অর্ডার টু ডিসিভ। ডিসিভ কথার অর্থ হলো প্রতারণা করা বা প্রতারিত করা। কি বললাম? প্রতারণা, প্রতারণা বা প্রতারিত করা, প্রতারিত প্রতারিত করা, ঠিক আছে, ডিসিভ, প্রতারিত করা। সিনোনিম কি ডিসিভের? চিট হতে পারে, চিট করা কাউকে, চিট করা কাউকে, ঠিক আছে। তো কাউকে প্রতারিত করার জন্য নতুন কিছু একটা ইনভেন্ট করতে হবে। মনে হচ্ছে না এটা টেকনিক্যাল কোনো মানে টেকনিক্যাল একটা কানেকশন রয়েছে? হ্যাকাররা হয় না, হ্যাকাররা দেখো না, হ্যাকার হয়, সেই হ্যাক কি করে? তোমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিল, একটা ওটিপি পাঠিয়ে নিয়ে সেখান থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। অনেক প্রসেস থাকে হ্যাক করবার। তো যখন কেউ কিছু হ্যাক করছে, জানবে সেখানে একটা কিন্তু তার একটা ইনভেন্ট রয়েছে, সে একটা কিছু জেনারেট করেছে, নতুন একটা সিস্টেম, সেটা থ্রু কিন্তু সে হ্যাক করছে। তো এই ডিসিভ মানে প্রতারিত করা। শুধু কি ম্যাম হ্যাকের মাধ্যমে প্রতারণা করা যায়? অন্য কোনো সোর্সে প্রতারণা করা যায় না? বহুত সোর্স আছে। তো তার জন্য কোনো আইডিয়াও জেনারেট করতে পারো, কোনো আইডিয়াকেও ইনভেন্ট করতে পারো, শুধুমাত্র টেকনিক্যাল ইয়ে নেবেন। আমি এক্সাম্পলটা দেবো বলে তোমাদের সামনে এটা রাখলাম। তো ডিসিভ মানে হচ্ছে প্রতারিত করা, মানে চিট করা কাউকে, তার জন্য কিছু একটা ইনভেন্ট করতে হবে, কিছু একটা জেনারেট করতে হবে, শুরু করতে হবে। তো সেটা কার সাথে রিলেটেড? সুন্দর কোয়েশ্চেন, এটা এক্সামে এসেছে। কোথায় এসেছে? গুগলে যাও, কোয়েশ্চেনটা থ্রো করো, ইন হুইচ এক্সাম টাইপ করো, দিয়ে দেবে তোমাকে কোন এক্সামে এসেছে। এবার অপশনগুলো নিয়ে আমরা পোস্টমর্টম করি, চলো। ম্যাম এখানে যে আনসারটা আগে পিক করবো, আনসারটা আগে পিক করে নিই, সেটা হচ্ছে টু ফেব্রিকেট। আনসার যাবে এটা, টু ফেব্রিকেট। ফেব্রিকেট করার অর্থই হলো কাউকে প্রতারণা করার জন্য কিছু ইনভেন্ট করা, এটার মানেটাই এটা। ফেব্রিকেটের আলাদা করে কোনো রকম কোনো মিনিং নেই, কিন্তু ফেব্রিকেট মানেই হচ্ছে টু ইনভেন্ট সামথিং ইন অর্ডার টু ডিসিভ সামওয়ান। কাউকে প্রতারণা করবার জন্য কিছু জেনারেট করা, কিছু ইনভেন্ট করা, তার মানেই হলো ফেব্রিকেট। এবার বাকি অপশনগুলোতে আসবো। তো বাকি অপশনগুলোরও হবে পোস্টমর্টম। আমি তো একটা জাস্ট আনসার পিক করব আর ওটাকে এক্সপ্লেন করে ছেড়ে দেবো, ওই রকম মানুষ আমি নই। প্রত্যেকটা অপশনকে তোমাদের সামনে জেনারেট করব, এর সাথে রিলেটেড সিনোনিমও পাচ্ছ তোমরা। এক কাজে দু কাজ, তিন কাজ, চার কাজও হচ্ছে, এগুলো খেয়াল করো। ইউটিউবে এই সেশনে এই পাচ্ছ, পেড ব্যাচে না জানি কি কি পাবে, অফলাইন ব্যাচে না জানি কি কি পাবে। তো তার জন্য চলে এসো, নৈহাটিতে আমাদের চলছে অফলাইন ক্লাস, বেলঘড়িয়া আছে, গোবরডাঙ্গায় ক্লাস রয়েছে, চলে এসো, কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আচ্ছা, টু ফেব্রিকেট হয়ে গেল। আচ্ছা, টু ফর্মুলেট। দেখো ফর্মুলা এই শব্দটা কার সাথে রিলেটেড? ফর্মুলা কোনো মেথডের সাথে রিলেটেড। ফর্মুলা কার সাথে রিলেটেড? ফর্মুলা দেখো না, বলো না, এই কোন এই ফর্মুলাটা, একটা ম্যাথ করছো, একটু ফর্মুলাটা বলবি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা বলবি। বা কোনো ল্যাবে আছো, যারা এই ধরো তোমার কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তারা তো জানো তাদেরকে ল্যাব অ্যাটেন্ড করতে হয়। তো এই ল্যাবে গিয়ে হয়তো কোনো কেমিক্যাল প্রজেকশন চলছে, সেইখানে এর ফর্মুলাটা এত এমএল এর সাথে এত এমএল ইনপুট করতে হবে, একটু ভুলচুক হয়ে গেলেই ব্যাস গল্প, ওখানে গল্পের গরু পুরো সোজা গাছে উঠে যাবে। তো সেই যে জায়গাগুলো, এগুলো খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তো ওগুলোর সাথে ফর্মুলাকে রিলেট করা হয়। তো টু ফর্মুলেট কথার অর্থ হলো মেথডিক্যালি কিছু ইনভেন্ট করা। টু ইনভেন্ট মেথডিক্যালি। কি বললাম? টু ইনভেন্ট মেথডিক্যালি। সেটা তোমার কোনো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হোক, বা
কেমিক্যাল কোনো ফর্মুলা হোক, কেমিক্যাল কোনো ফর্মুলা হোক, ঠিক আছে, যাই হোক না কেন, যেটা মেথডিক্যালি প্রিপেয়ার হয়, প্রিপারেশন অফ মেথডস বাই মেথডস, ঠিক আছে, তো সেটাকে টু ফর্মুলেট বলা হয়। টু কম্পোজ কি, প্রত্যেকে কম্পোজ এই শব্দটার সাথে পরিচিত। কোথায় জানো, এই মুভি যারা মানে মুভিতে যারা গান কম্পোজ করে, একটা ফিল্মকে ডিরেক্ট করছে, সেখানে একটা কম্পোজার থাকে, বেসিক্যালি মিউজিকের সাথে রিলেটেড, কোনো লিটারেচারের সাথে রিলেটেড। এই কম্পোজ শব্দটা না, এটা বেসিক্যালি রিলেট করা হয় মিউজিকের সাথে আর লিটারেচারের সাথে। এবার লিটারেচারের মধ্যে দেখবে রিসাইটেশন চলে আসে, কোনো ডান্সিং প্ল্যাটফর্ম চলে আসে, প্রত্যেকটা। আজকে নাচ করছো, সেখানে কম্পোজার একজন থাকবেন না, থাকে তো, ডিরেক্টরও যেমন থাকবে, কম্পোজারও থাকবে। এই যে জিনিসগুলো, এই ক্রিয়েটিভিটিগুলো, এগুলো কিন্তু উইদাউট কম্পোজ পসিবল নয় তোমাদের সামনে আনা, কেউই কারো সামনে আনতে পারবে না। তো টু কম্পোজ কথার অর্থ হচ্ছে কিছু, ওটাকেও তৈরি করা, ওটাকেও তৈরি করা, এটাকেও টু জেনারেট আর্টিস্টিক্যালি, টু জেনারেট আর্টিস্টিক্যালি। এটা বেসিক্যালি কার সাথে রিলেট করা হয়, রিলেটেড টু মিউজিক অথবা আর্ট বা লিটারেচার, যাই হোক, মিউজিক আর আর্ট, এটাকেই বেসিক্যালি ধরে চলো। তো কম্পোজের ফান্ডা গেল, এবার কিসের ফান্ডা, টু প্রজেক্ট। প্রজেক্ট কথার অর্থ হচ্ছে কিছু কি তৈরি করা। প্রজেক্ট মানে একটা প্রিপারেশন। ক্লাস 9, 10, 11, 12 থেকে আমাদের প্রজেক্ট ওয়ার্ক শুরু হয়ে যায়। ইভেন শুধু 9, 10, 11, 12 নেই, এখন তো বাচ্চা কাচ্চাগুলোও দেখি প্রজেক্ট ওয়ার্ক করছে। স্কুল এমনভাবেই এখন বিল্ড আপ হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলোকেও না প্রজেক্ট ওয়ার্কের ক্যাটাগরিতেই ফেলে, কারণ ওদের ব্রেন এত শার্প। যে সময়টায় মানে আমরা ক্লাস 9, 10-এ যে কাজটা করেছি না, ওদেরকে ছোটোর থেকে ওইভাবে জেনারেট করা হচ্ছে, যাতে তোমরা ওইভাবেই নিজেদেরকে তৈরি করো। এই ফেজগুলো, যে ক্রিটিক্যাল ফেজগুলো তোমার সামনে পরবর্তীকালে আসবে, তোমাকে যেন ওই ফেজ পর্যন্ত যেতে গেলেও এক পা না ভাবতে হয়, এইভাবেই কিন্তু তাদেরকে তৈরি করা হচ্ছে। তো ওদের জন্য প্রজেক্ট থাকে, প্রজেক্ট ওয়ার্ক থাকে। খাতার পর খাতা করেছি ক্লাস 9, 10, 11, 12, কলেজে প্রজেক্টের পর প্রজেক্ট করেছি। ওগুলো নিয়ে ওরা একদম মানে ফ্রি হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ওরা করতে করতে, ছোট থেকে বাচ্চারা। তো টু প্রজেক্ট মানে হচ্ছে টু ইনভেন্ট সামথিং রিলেটেড উইথ education, to invent something বা create paper work হতে পারে related to education, হতে পারে কোনো সিস্টেম, হতে পারে শুধু তাই কেন, সোসাইটি হতে পারে, এভরিথিং, ডট 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 ডট। বোঝা গেল প্রজেক্টের কাজ কি জিনিস? তো কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ডিসিভ করার অর্থ প্রতারিত করা, এটার সাথে যেটা মেইনলি রিলেটেড হয় সেটা এটাই এর মানে, এর অন্য কোনো মানে নেই। টু ফ্যাব্রিকেট কথার অর্থ টু ইনভেন্ট সামথিং ইন অর্ডার টু ডিসিভ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। মিক্সড অ্যান্ড ম্যাচ বলেছিলাম প্রথমেই, দুটো না তিনটে আমরা তোমার দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলাম থিমেটিক ইয়েতে, তিনটে মতো। এবারে যেটাই আসবো সেটা হচ্ছে স্পট দ্য এরর। কোয়েশ্চেনটাকে গুগলে যাবে, টাইপ করবে কোন এক্সাম, কোন এক্সাম এসেছে দিয়ে দেবে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, জিডির জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন ইংলিশ এমন একটা প্যাটার্ন এই কম্পিটিটিভ ফিল্ডে, যেখানে চলে যাও কোশ্চেনের মেথড বা কোশ্চেনের যে ফরম্যাট এদিক ওদিক হবে না। একটা জিনিস সেট করে নাও ব্রেনে, কোশ্চেনের ফরম্যাট এদিক ওদিক হবে না। ফরম্যাট বলতে বলে এই কোশ্চেনটাই আসবে না, এই কোশ্চেনটা আসবে না, ফরম্যাটটা আসবে, আসবেই আসবে। এই পরীক্ষাতে না আসুক, ওই পরীক্ষায় আসবে, আসবেই। চলো, স্পট দ্য এরর অ্যান্ড ইমপ্রুভ দ্য সেন্টেন্স। আমি আগেও করিয়েছি স্পট দ্য এরর সেশনে, ফিডব্যাক খুব ভালো। তো সেখানে শুধুমাত্র এরর স্পট করে ছেড়ে দেবো, ওই ক্যারেক্টার আমার নেই বা নয়, আমি ওই ক্যারেক্টারের মানুষ। আমি যেটা করব, সেন্টেন্সটাকে ইমপ্রুভও করব। কি বলেছে ভালো করে পড়ো। আই থিঙ্ক হি হ্যাজ সেটেলড ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমি মনে করছি বা আই থিঙ্ক আমি মনে করি ও কি করেছে, হি হ্যাজ সেটেলড, সে সেটেলড হয়ে গেছে ওখানে
থেকে গেছে, থেকে গেছে ইন ইউনাইটেড স্টেটস। খেয়াল করো, একদম প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাসের থিওরিটা যারা যারা এখনো দেখোনি, কনসেপ্ট অফ আর্টিকেল, আমি বারবার তাদেরকে বলবো কনসেপ্ট অফ আর্টিকেল ভালো করে থিওরি পোর্শনটা দেখে নাও, যেখানে আমি থিওরি জেনারেট করেছিলাম। ওই ভিডিওটা বারবার বলছি দেখো, কারণ খেয়াল করে দেখেছো কিনা জানি না, এরার স্পটিং কিন্তু আর্টিকেল থেকে ভরে ভরে আসছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স থেকে পিক করা। আর এই এরারটা কিসের ওপরে বেস করে? বেসড অন আর্টিকেল। এই এরারটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো, মানে যেখান থেকে নেওয়া হয়েছে না, যেটার উপরে বেস করে এরারটাকে তৈরি করা হয়েছে, বেসড অন আর্টিকেল। এবারে খোঁজো, এবারে সুবিধা হবে, এবারে সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। আমি যখন না রিসোর্স দিয়ে দিলাম, খেয়াল করে দেখেছি আমি ছেলে মেয়েদের যে রিসোর্স দিয়ে দিলাম, এরারটা কোথা থেকে নেওয়া হয়েছে একটু রিসোর্স দেবেন, যেই রিসোর্স দিয়ে দিই তখন কিন্তু শুধুমাত্র ওইটুকু জায়গাটাতেই ওদের চোখটা ঘোরাফেরা করে, আর্টিকেল কোথায়, আর্টিকেল মিসিং আছে, কোথায় আর্টিকেল মিসিং আছে। প্রসেস এটা নয়, একটা জিনিস মাথায় রাখবে, কখনো এরার ডিটেক্ট করছি মানে প্রসেস কিন্তু এটা নয়। কিভাবে মানে আর্টিকেলের, ম্যাম বললেন আর্টিকেলের এরারের, আর্টিকেলের কনসেপ্টে এরার আছে তো ওখান থেকে চলো জেনারেট করে নিই, এটা প্রসেস নয়। প্রসেস হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে চেনা একটা সেন্টেন্সে। যখন তুমি একটা সেন্টেন্সে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে পার্ট বাই পার্ট চিনতে শিখবে, তাদের কোঅর্ডিনেশন, একটা স্ট্রাকচার, একটা সিমেন্টিক, এই ব্যাপারগুলো যখন তোমার মধ্যে জেনারেট হয়ে যাবে না, এরার কোথায় লাগে, এরার কোথায় আছে, এরার এরকম মনে হবে। আরও আসো, চারটে অন্য কিছু না থেকে আরও চারটে এরার ডিটেকশনের পার্ট দিলে পরে পরীক্ষাতে হয়তো নাম্বারটা আরও তুলতে পারতাম, তখন এটা মনে হবে। আর আমি ওইভাবেই করাই, কনসেপ্টের পুরো পোস্টমর্টম করে ছেড়ে দিই। এটা আগেও দেখছো, ক্লাস দেখছো, বুঝতেই পারছো। তো চলো এবার আমি তো বলে দিলাম বেসড অন আর্টিকেল, তাহলে চলো কোথায় মিসিং আছে আর্টিকেল দেখি। আই থিঙ্ক হি হ্যাজ সেটেলড ইন ইউনাইটেড স্টেটস, আর্টিকেলই নেই, আর্টিকেলই নেই, কিন্তু এরার আর্টিকেল পার্টেই আছে, মানে আর্টিকেলটা মিসিং আছে মেনলি। আমরা ইমপ্রুভ করব। তো যেটা হবে, আগের দিন মনে করে দেখো, আর্টিকেলের থিওরি জেনারেট করবার পর আর্টিকেলের থিওরির ওপর কিছু এমসিকিউ কিন্তু আমি পড়িয়েছিলাম। তো সেখানে বলেছিলাম আমি যে কোনো প্লেস বা কোনো জায়গা বা কোনো দেশ যখন কতগুলো অঙ্গরাজ্য নিয়ে তৈরি হবে, কিছু ইউনিয়ন টেরিটরিজ, আমরা এই ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 50টা মতো অঙ্গরাজ্য রয়েছে, রয়েছে না, ফেডারেল একটা রয়েছে, আছে তো, এরকম তো, এগুলো তো সব জিকের পার্ট। যাই হোক, তো এই যে রয়েছে ছোট 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 অঙ্গরাজ্য নিয়ে গঠিত হচ্ছে একটা দেশ, প্রত্যেকটা অঙ্গরাজ্য নিজে নিজে এক একটা দেশ। বোঝো ব্যাপারটা, টেরিটরিজ জিনিসটা কি, এক একটা দেশ, ওরা এক একটা দেশ, এক একটা সেগমেন্ট থেকে এক একটা দেশ। তাহলে যখন এই ধরনের কোনো জায়গা পাবো, সেই জায়গাতে আমাকে স্পেসিফাই করে তার আগে একটা দি বসাতে হবে। মিসিং কোথায় আছে? ইন দা হতো, এইখানে একটা দি বসতো, তার মানে এরার পিক করবো কোনটা? অপশন 2, ইন ইউনাইটেড স্টেটস না হয়ে ইন দ্য ইউনাইটেড স্টেটস হতো। ইউকে, ইউনাইটেড স্টেট, এই যে এগুলো রয়েছে সব কিন্তু ইউএসএ, এই জায়গাগুলোর আগে স্পেসিফাই করবার জন্য কিন্তু দি বসবে। আর শুধু দি স্পেসিফাই করতে নয়, কেন? ইউনিয়ন টেরিটরিজ দিয়ে গঠিত, আলাদা আলাদা সব রাজ্য যেগুলো স্টেটস, সেইগুলো তোমার এক একটা পরিচিত এক একটা দেশ দ্বারা। এই কনসেপ্ট যখন জেনারেট হবে, কোনো দেশ যখন তোমার মধ্যে জেনারেট করবে, তখন তার আগে আমাকে স্পেসিফাই করবার জন্য দি এই আর্টিকেল। এটা থিওরি কনসেপ্ট, যারা এখনও দেখোনি ভিডিও, চলে যাও আমাদের চ্যানেলে, ওখানে ভিডিও পেয়ে যাবে থিওরি আর্টিকেলের ওপরে, ওটা দেখে নিই, ওখানে আমি কনসেপ্ট কিন্তু থরলি ডিসকাস করেছি। তাহলে আনসার আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট চলে যাব। অজিত আস্কড, কি জিজ্ঞেস করেছে? মি, হাউ কুড আই সলভ দ্য কমপ্লেক্স পাজল সো ইজিলি। আচ্ছা, এই আই কুডটা হবে না, হ্যাঁ, এই আই কুডটা হবে না, এই পর্যন্ত ডট। বেশ, অজিত আস্কড মি হাউ কুড আই সলভ দ্য কমপ্লেক্স পাজল সো ইজিলি। অজিত আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে এই জটিল যে কমপ্লেক্স পাজলটা আছে এটা আমি খুব ইজিলি সলভ করতে পারবো। কোশ্চেন এটাই করেছে। এরার কোন পার্টে আছে? প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সাথে আমি আগের দিন যখন এই ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম চিনিয়েছিলাম, আজকেও চেনাবো, কোনো চাপ নিও না। দেখো, অজিত আমরা জানি মেইন সাবজেক্ট, কারণ কর্তা নিজে কাজটা করছে, যেটা জিজ্ঞেস করছে কর্তা সেটা কর্তা নিজে কিন্তু জিজ্ঞেস করছে, কারোর ভায়া নয়। তো ও হলো মেইন সাবজেক্ট। অজিতকে
অজিত কি, এক সেকেন্ড, এখানে অজিতকে, অজিত হচ্ছে মেন সাবজেক্ট, ঠিক আছে, অজিত হলো মেন সাবজেক্ট। বেশ, আক্সড আমরা জানি ভার্ব। বেশ, মি, মি কি গো, মি হলো আইয়ের, আই হচ্ছে সাবজেক্টিভ কেস, আই হলো সাবজেক্টিভ কেস, আর মি হলো অবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। আমরা জানি তো, এটা পড়েছিলাম তো, সাবজেক্ট আর অবজেক্ট বা সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস কি। তো মি হচ্ছে অবজেক্টিভ কেস। হাউ কুড আই সলভ, আগের দিন এটাকে যে কোশ্চেন প্যাটার্নটা, এটা কোন প্যাটার্নে রয়েছে, এই টোটাল যে স্টেটমেন্টটা, এটার প্যাটার্নটা কি, এটা প্যাটার্নটা হচ্ছে ইনভার্সন। আগের এমসিকিউ পোর্শনে ইনভার্সন নিয়ে খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছি, যে ইনভার্সন কথার অর্থ হলো রিভার্সাল পজিশন অফ সাবজেক্ট অ্যান্ড অফ তোমার ভার্ব। মানে কি হয়, বেসিক্যালি তো আমরা জানি যখন কোনো সেন্টেন্স একটা স্ট্রাকচার মেনটেন করে তখন ও কি করে, ও প্রথমে কে যায়, প্রথমে সাবজেক্ট যায়, তারপর ভার্ব যায়, তারপর অবজেক্ট যায়, তাই তো? আমরা তো জানি এটা সেন্টেন্সের স্ট্রাকচার। কিন্তু রিভার্সাল পজিশন মানে রিভার্সাল পজিশন অফ তোমার সাবজেক্ট ভার্ব, তার মানে কি হবে, আগে ভার্ব জেনারেট হবে দেন সাবজেক্ট আসবে। এই পার্টটাকে ইনভার্সন বলা হয়। কি বলা হয়? ইনভার্সন বলা হয়। তো এখানে খেয়াল করে দেখো, এই যে ইনভার্সন এসেছে, তা ইনভার্সন এলো মানেই তো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক আসবে। সেন্টেন্সটা ইনভার্সন হয়েছে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। কি হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কিন্তু খেয়াল করো, তোমার সাপেক্ষে বোঝো, আমি যখন এই প্রশ্নটা তোমাদের সামনে থ্রো করছি, মানে সাপেক্ষটা কার? আমার। আমি কি বলছি? আমি বলছি অজিত জিজ্ঞেস করেছে আমাকে। সাপেক্ষটা ভাবো, আমার সাপেক্ষে হচ্ছে বিষয়টা। অজিতের বক্তব্যটাকে আমি ঘুরিয়ে বা প্যাসিভলি কিন্তু তোমাদের কাছে বলছি। তো প্যাসিভলি যখন আমি তোমাদের কাছে বলছি অজিতের বক্তব্যটা, তার মানে সাপেক্ষটা আমি, তাহলে আমি থার্ড পারসন। তো আমি যখন থার্ড পারসন, আমার নিরিখে ওর কথাটা ইনডিরেক্টলি বললাম, তখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো ডিরেক্ট একটা কোয়েশ্চেন থ্রো করলে হয়। ইনডিরেক্ট কোয়েশ্চেনে তো ইনডিরেক্ট কোনো স্টেটমেন্ট যদি আমি তোমার সামনে দিই, সেটা তো ইন্ট্রোগেটিভ ওয়েতে আমি দিতে পারবো না, কারণ সাপেক্ষ আমি। এটাই যদি অজিত ডিরেক্ট আস্ক করতো এখানে দাঁড়িয়ে, তাহলে কিন্তু ওটা ডিরেক্ট হতো। তো অজিত আস্কড মি হাউ কুড আই সলভ, কুড মোডাল। তো এই স্টেটমেন্টে যেখানে ফুল স্টপ পড়ে রয়েছে, কোনো ইন্ট্রোগেশন বা কোনো ইন্ট্রোগেটিভ সাইন নেই, আমি কি করে ওখানে কুডকে মানে মোডাল ভার্বকে আগে তুলি আর সাবজেক্টকে পরে তুলি? রিভার্স হয়েছে না, ইনভার্সন হয়েছে না। তো ইনভার্সনের তোমার রুল কি বলছে? ইনভার্সনের যে রুলটা বলছে সেটা হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট, আর সাথে কি হবে? প্লাস ইন্ট্রোগেটিভ সাইন। কিন্তু ওখানে ইন্ট্রোগেটিভ সাইন নেই, তাহলে ওখানে কি কুড আই হতো? ওখানে কুড আই না হয়ে ওখানে আই কুড হতো, কারণ এই কথাটা অজিতের, আমার নয়। আমি অজিতের কথাটাকে প্যাসিভলি তোমাদের সামনে বললাম। অজিত আমাকে কি জিজ্ঞেস করেছিল সেটা। আশা করি বোঝা গেছে। তো তোমার এরার কোনটাতে আছে? এই পার্টে এরার আছে। নাম্বার 4 এই পার্টটাতে এরার আছে। ওটা আই কুড হতো, ওটা কুডাই হতো না। কুডাই হলে পরে কোশ্চেন মার্ক হতো, আর কোশ্চেন মার্ক দিতে পারবো না, কারণ অজিতের বক্তব্যটাকে আমি প্যাসিভলি, ওই যে তোমার অবজেক্টিভ কেসে কিন্তু আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। চলো নেক্সট দেখো কি বলেছে। বলেছে fill in the blanks with appropriate fixed preposition. ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ফিক্সড প্রিপোজিশনের পার্ট। ফিক্সড প্রিপোজিশনকে তুমি ইগনোর করতে পারবে না, এরার ডিটেকশনকে তুমি ইগনোর করতে পারবে না, কিছুকে ইগনোর করতে পারবে না, বেসিক্যালি কিছুকেই ইগনোর, গ্রামারের কোনো পোর্শনকে তুমি ইগনোর করতে পারবে না। সাথে সাথে তো পাংচুয়েশনের ফাংশন বলো, ক্লোজ টেস্টের ফাংশন বলো, এগুলো তো আছেই, ওগুলোও নিয়ে আসবো, চাপ নিও না। Fill in the blanks with appropriate fixed preposition asked in PYQ. কোশ্চেনটা থ্রো করবে গুগলে, দেখে নেবে কোথায় এসেছে, কোন পরীক্ষায় এসেছে। কোশ্চেনে কি বলেছে? I have been studying this course
ড্যাশ 2 ইয়ার্স নাও। এখানে একটা এটাকে হাইলাইট করো, নাও এখনকার কথা বলছে, হ্যাঁ, মানে বলতে চাইছে এটা যে আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স, আমি কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছি, সেই কোর্সটাকে আমি স্টাডি করছি, এখনো করছি। ও যেটা বলতে চাইলো সেটা হচ্ছে এখনো করছি। এবার দেখো গল্পটা কোথায়, গল্পটা এখানে একটা কনসেপ্ট আমি জেনারেট করে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। তোমাদের হয়তো মনে হতে পারে ম্যাম এখানে কোনটা বসবে জানেন তো, আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স, ওই সিন্স 2 ইয়ার্স। বলো, যারা যারা ওপার থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেকে, আমি জানি প্রত্যেকে, মানে প্রত্যেকে বলবো না, যাদের কনসেপ্ট বিল্ড হয়ে রয়েছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ জনই এই ভুলটাই করবে, এখানে সিন্সটাকে বসিয়ে দেবে। একটা কনসেপ্ট ছোট্ট করে জেনারেট করে দিচ্ছি, এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে ফর। এখানে আমরা যে আনসারটা নেব সেটা হচ্ছে তোমার ফর, ঠিক আছে? এই আনসারটা আমরা পিক করব ফর। ম্যাম কেন পিক করব ফর? কারণ দেখুন ম্যাম, এখানে আই হ্যাভ বিন স্টাডিং দিয়েছে, আমি হ্যাভ বিন স্টাডিং করছি, অথচ এখানে সিন্স বসালাম না, কারণ আমরা জানি, এটা শুনেছি হ্যাভ বিনের সাথে কিন্তু সিন্স কানেক্টেড, এটা শুনেছি, কিন্তু এটা কি জানো হ্যাভ বিনের সাথে সিন্স কখন কানেক্টেড আর ফর কখন কানেক্টেড? ওই জেনারেট করবার জন্য আমি আছি, চিন্তা নেই। এখানে কি বসবে? এখানে ফর বসবে। কেন বসবে? 2 বছর তো উল্লেখ করে দিয়েছে ম্যাম। একটা কথা বলো আমাকে, এই যে 2 ইয়ার্স, এই যে 2 ইয়ার্স শব্দটা কোন 2 ইয়ার্সের কথা বলছে? তুমি কি ডিটারমাইন্ড বা তোমার কি কোনো রকম কোনো ধারণা আছে? তোমাকে কি স্পেসিফাই করা হয়েছে যে এটা ম্যাম ওই 2022 থেকে 2024-এর কথা বলছে, বা 2019 থেকে 2021-এর কথা বলছে? বলা হয়েছে কোথাও? উল্লেখ করে দেওয়া হয়েছে কোথাও? স্পেসিফাই করা হয়েছে কোথাও? হয়নি। 2 ইয়ার্স যে কোনো ইয়ার্সের কনসেপ্ট দিতে পারে। 2 বছর যখন তোমার সামনে এরকমভাবে এলো কোশ্চেন, আর কোনো স্পেসিফিক্যালি উল্লেখ করা থাকছে না কোন 2 বছর, খেয়াল করবে ব্যাপারটা। ওই 2 সংখ্যা দেখে সিন্স বসিয়ে দিলে হবে না, ওই 2-এর পেছনেও অনেক গল্প আছে। 2 বছর যখন আমার সামনে এলো, কোন 2 বছর সেটা কিন্তু স্পেসিফাই করা হয়নি। তাহলে যখন স্পেসিফাই করে উল্লেখ করা হয়নি 2022 to 24 না 2019 to 21, কি করে আনসার্টেন, কি করে সার্টেনিটি পাচ্ছি যে কোন 2 বছরের কথা বলছে? সেই সময় আমরা না ডিউরেশন ইউজ করি। কি ইউজ করি? ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম। ব্যাপারটা আর একটা কনসেপ্ট নাও, একটা হয় ফিক্সড পয়েন্ট অফ টাইম, যেটা রিলেটেড টু এটার সাথে, ফিক্সড পয়েন্ট অফ টাইম, এটা কার সাথে রিলেট করা থাকে? সিন্সের সাথে। এই জন্য সিন্সের কনসেপ্ট আমি বলছিলাম যে এখানে দুম করে তোমরা সিন্স বসিয়ে দেবে। আরে বাবা, সিন্স তো বসাবে, স্পেসিফিক কিছু নেই তো। সিন্স হ্যাভ বিনের সাথে যায়, কিন্তু কখন যায়? প্রথমেই বললাম, জানো কি এটা কখন যায়? তখনই যায় যখন কিনা কিছুকে স্পেসিফাই করছে, যে টাইমটাকে স্পেসিফাই করা হচ্ছে। পয়েন্ট অফ টাইমকে ডিনোট করে, কি করে? ফিক্সড পয়েন্ট অফ টাইমকে এর ডিনোট করে সিন্স। আর ফর কি করে? ফর কিসের কনসেপ্ট দেয়? এইটা যেটা জেনারেট করে তোমার একটা লং ডিউরেশন অফ টাইম, এটা লং ডিউরেশন অফ টাইমকে কিন্তু জেনারেট করছে, বা লং ডিউরেশন অফ টাইমের কনসেপ্ট আমাদের মধ্যে বিল্ড করে। তো 2 ইয়ার্স একটা লং ডিউরেশন অফ টাইম, ওপর থেকে কোথাও কোনো স্পেসিফিক্যালি বলা নেই কোন কোন বছর, যার জন্য কিন্তু এখানে সিন্স না বসে ফর বসবে। ক্লিয়ার? চলো নেক্সট। We haven't been to Gangotri almost 10 years. Same concept. আগের কনসেপ্টটা, এই জাস্ট আগের কোশ্চেনের কনসেপ্টটা যেভাবে আমি জেনারেট করলাম, এরপর এখানে যদি কেউ ভুল করেছো পিটবো তাকে, কারোর ভুল হওয়ার কিন্তু কোনো কথা নয়। তার কারণ ওই এক কনসেপ্ট 10 ইয়ার্স। কোন 10 ইয়ার্স? এটা হুইচ 10 ইয়ার্স? হুইচ 10 ইয়ার্স? স্পেসিফাই করে বলা নেই কোন 10 বছরের কথা বলছে। তো যখনই 10 বছরের কথা বলছে, স্পেসিফাই করে বলা নেই, ওই এক লং ডিউরেশন অফ টাইম দিচ্ছে। কি বসবে? ফর বসবে। কোন আনসারটাকে পিক করব? আনসার এ, মানে অপশন এটাকে পিক করব, ফর
বসবে। আগের কনসেপ্টের সাথে রিলেট করো। নেক্সট, ডু নট মেডল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। অ্যাফেয়ার কথার অর্থ হচ্ছে বিষয়। বিষয় বলতে ওই এলিমেন্ট বিষয়, ওই এলিমেন্ট না, কোনো একটা মানে ওয়ার্কের সাথে, কাজের সাথে রিলেটেড। এই অ্যাফেয়ারগুলো হচ্ছে কাজের সাথে রিলেটেড, বা পার্সোনাল কোনো একটা বিষয় থাকতে পারে, সেই অ্যাফেয়ারের কথা এখানে বলা হচ্ছে। তো ডু নট মেডল, মেডল কথার অর্থ কি ম্যাম? মেডল কথার অর্থ হচ্ছে ইন্টারফেয়ার করা, মানে হস্তান্তর করা, ইন্টারফেয়ার করা, সিনোনিম ইন্টারফেয়ার, ঠিক আছে? হস্তান্তর করা। কিসে হস্তান্তর করা? অন্যের, বলে না এই অন্যের না ব্যাপারে না নাক গলাস না, এটা ব্যাপার হতে পারে। অ্যাফেয়ার মানে কোনো একটা ব্যাপার হতে পারে, ওই অন্যের ব্যাপারে দয়া করে নাকটা গলাতে যেও না। এই যে বলে ডু নট মেডল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স, এই মেডল অন্যের ব্যাপারে নাক গলিও না বা হস্তান্তর করো না। অ্যাফেয়ার কখনো কিন্তু ওপরে হয় না, অ্যাফেয়ারটা যার হয় সেটা তার পার্সোনাল, তার ভেতরের ব্যাপার। তো এখানে আমরা কোনটা বসাবো? এখানে আমরা ইনকে পিক করব। এখানে আমরা যেটা বসাবো সুইটেবল, সেটা হচ্ছে ইন। অন্যের বিষয়ের মধ্যে নাক গলিও না, নাকটা আমরা মধ্যে গলাই, ওপরে নয়। ওকে, নেক্সট, দ্য বয় ওয়াজ লিনিং এগেনস্ট দ্য পিলার ড্যাশ হিজ হ্যান্ডস ড্যাশ হিজ পকেটস। দেখো, একটা ছেলে ওয়াজ লিনিং, লিনিং কথার অর্থ কি? লিন করার অর্থ মানে যে হেলান দেওয়া হয় না, আমরা দেখবো অনেক সময় পিলারে হেলান দিয়ে বন্ধুর সাথে গল্প করছি, সুখের গল্প, শান্তির গল্প করছি। তো সেই লিন করা, ওই লিন হেলান দিয়ে এগেনস্ট দ্য পিলার ড্যাশ হিজ হ্যান্ডস, হাত দিয়ে পিলারটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। দেওয়া কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা কি করি? আমরা উইথ করি, আমরা এখানে উইথ নেব। আর পকেটে কি করেছে? হ্যান্ডস, আর একটা হাত কোথায় আছে? পকেটের ভেতরে রয়েছে, মধ্যে রয়েছে। তো ইন, অপশন এটা, আমরা এটা পিক করব। খুব ইজি অপশন, এগুলোকে আর জেনারেট করার কিছু নেই। নেক্সট, এখানে আছে কনসেপ্ট জেনারেট করতে হবে। শি swallowed ড্যাশ হার ব্রেকফাস্ট ইন এ হারি। swallowed যেটা বসবে না, এটা হলো ফ্রেজাল ভার্বের কনসেপ্ট, প্রিপোজিশন দিয়েই বসাচ্ছি। কিন্তু আমরা প্রথমেই যেটা করছিলাম সেটা হচ্ছে প্রিপোজিশনাল কনসেপ্ট। এখানে প্রিপোজিশনাল কনসেপ্টের ওপরে বা ফিক্সড প্রিপোজিশন দিয়ে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো। ফ্রেজাল ভার্ব প্রিপোজিশনেরই একটা পার্ট, জানতে এটা আগে? না জানলে আজকে জেনে নাও, ফ্রেজাল ভার্ব হচ্ছে প্রিপোজিশনের একটা পার্ট। তো দেখো, শি সোয়ালোড ড্যাশ হার ব্রেকফাস্ট ইন এ হারি, আর ফ্রেজাল ভার্ব মানেই হলো ফ্রেজ। এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে ডাউন। এখানে একটা কনসেপ্ট আমার জেনারেট করার আছে, ডাউন হবে। ফ্রেজটা কি? সোয়ালোড ডাউন বা উলফ ডাউন। দেখো, সোয়ালোড ডাউন, উলফ ডাউন, এগুলো ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব। মানে কি ম্যাম? মানে হচ্ছে গলার্ধকরণ করা, অর্থাৎ গিলে ফেলা। গিলে ফেলা মানে হচ্ছে, এটা কি হয়, তুমি কিছু একটা গিলে ফেলছো, তুমি কিছু একটা সোয়ালো করছো বা চিউ করছো, সেটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, মানে এটা অ্যাজ ফাস্ট হয়ে থাকে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। হ্যাঁ, মানে হুটো পাটাতে, ধরো স্কুলে যাবে বা কলেজ যাবে, অফিস যাবে, দেরি হয়ে যাচ্ছে, তখন কি করি আমরা? কোনো রকম খাবার দাবার মেখে নিয়ে দুমদুম একদম সপাটে একদম তাড়াতাড়ি খাচ্ছি, মানে বেশন যাওয়ার উপক্রম, তাড়াতাড়ি করছি। ওই সোয়ালোড ডাউন আর উলফ ডাউন, এই যে শব্দটা, এটা হলো মানে ইউ উইল ইট এনিথিং, হ্যাঁ, বা ইউ উইল চিউ এনিথিং অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, খুব তাড়াতাড়ি খাচ্ছ, গিলে ফেলা, সেটাকে সোয়ালোড ডাউন বা উলফ ডাউন বলা হয়। এই দুটো সেম, হ্যাঁ, মানে কিন্তু সেম, উলফ ডাউন আর সোয়ালোড ডাউন। ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ যাই বলো না কেন, এই ডাউন প্রিপোজিশন আমরা জানি, ডাউনটা প্রিপোজিশন, এই দুটোর সঙ্গে যখনই কানেক্ট হলো, ওয়ার্ডের সাথে যখনই কোনো প্রিপোজিশন কানেক্ট হয়ে যায়, সব প্রিপোজিশন নয়, কিছু কিছু প্রিপোজিশন ওয়ার্ডের সাথে কানেক্ট হয়ে ফ্রেজাল ভার্বের রূপ নেয়। এখানেও তাই হবে, এখানে আমরা ডাউন বসাবো, এই ফ্রেজটাই এটা ডাউন। তাহলে এটা আমরা আনসার পিক করেছিলাম। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার, ভুল হবে না। We love to swing from the branches dash the pond.
দেখবে খেয়াল করে যখন কোনো পুকুর থাকে, পুকুরের ওপরে না অনেক গাছপালা, সুন্দর লাগে দেখতে, ভিউটা খুব ভালো লাগে দেখতে, গাছপালা এরকম শাখা প্রশাখা এলিয়ে দিয়ে মানে পড়েছে, সেখানে ছেলেমেয়েরা ঝুলে বেড়াচ্ছে, বাচ্চারা, এগুলো সব নস্টালজিক এক একটা সাইন, ভালো লাগে এগুলো, মনে করতেও ভালো লাগে। ছোটোবেলায় গ্রামের পরিবেশে এগুলো খুব দেখা যায়, যারা গ্রামে বড় হয়েছে তারা খুব ভালো করে জানবে। তো এই পন্ডের ওপরে ব্রাঞ্চেসগুলো সুইং করে গেছে, সুইং মানে ঝুলে যাওয়া, ওই দোলনায় ঝুলি আমরা, ওটা ওই সুইং, এটাও কিন্তু ওই সুইংই, হ্যাঁ, ঝুলে গেছে। তো পন্ড, নদী বা পুকুর, সরি পন্ড হচ্ছে পুকুর, এবার পুকুরের ওপরে, পুকুরের সাথে কিন্তু অ্যাটাচড নয়, সারফেসের সাথে যেটা অ্যাটাচড থাকে না সেটাতে আমরা কিন্তু সবসময় অন বসাবো না। কি বললাম? সারফেসের সাথে অ্যাটাচমেন্ট নেই, তার মানে ওখানে অনের কোনো ফাংশন নেই, অন প্রিপোজিশনের কোনো ফাংশন নেই, তাহলে আগেই এই অপশনটাকে এলিমিনেট করে দাও। ঠিক আছে, পড়ে থাকলো কে? ওভার, ইন, আন্ডার। ইনেরও কোনো গল্প নেই, পুকুরের মধ্যে তো বলেনি পন্ড, ইন কোথা থেকে আসবে, এটাও অপশন এলিমিনেট। আর সুইং করছে মানে ঝুলছে, পুকুরের তলায় থোড়েই ঝুলতে যাবে, নিচে জলে ডুবে মরে যাবে তোরে ভাই, এই অপশনও এলিমিনেট। পড়ে থাকলো একটাই, ওভার। এবার ম্যাম আপনি একটুখানি ছোট্ট করে এই ওভার আর অ্যাবাভ, খুব গুলিয়ে ফেলি, এই কনসেপ্টটা একটু জেনারেট করে দিন, কোন জায়গায় অ্যাবাভ সুইটেবল আর কোন জায়গায় ওভার সুইটেবল। এখানে যদি অ্যাবাভ দিত হতো, দেখা গেল তোমাকে অপশানে এখানে দিয়ে দিল ওভার, আর এই অপশন 2তে ধরো দিয়ে দিল এখানে অ্যাবাভ, তুমি এবার কি বসাতে, কনফিউজড করে দেওয়ার জন্য। এটাও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে পিক করা, তোমার এক্সামিনার অতটা কনফিউজড করেননি, কিন্তু তুখার এক্সামিনার হন, উনি কি করবেন, দুটোকেই দিয়ে দেবেন, ওভারও দে অ্যাবাভও দে, দেখি ছেলে মেয়ে সব ভুল করবে, অ্যাবাভ করে দেবে। মাথায় রাখবে খেয়াল করে, এই ওভারের একটা কনসেপ্ট আছে আর এই অ্যাবাভের একটা কনসেপ্ট আছে। ওভার কি করে জানো তো? ওভার যেটা করে থাকে মেনলি সেটা হচ্ছে, ওভারের কনসেপ্ট সারফেসের সাথে অ্যাটাচড নয়, কিন্তু এটা না জাস্ট ওই ওপরে, মানে এটা একটা লেভেল, আপ লেভেল, মানে লেভেলের আপ, এই পজিশন মানে এটাকে ডিনোট করে, লেভেলকে আপ করা। কি বললাম? লেভেলকে আপ করা, সেখানে আমরা ওভার ইউজ করি। আর অ্যাবাভ কখন ইউজ করি? পজিশনকে আপ করা, এটা হচ্ছে পজিশনকে এটাকে কি করা? আপলিফট করা বা আপ করা, যাই হোক। তার মানে পজিশন যেটা আছে, প্লেসমেন্ট পজিশন, তার আপ হয়ে যাওয়া মানে ধরা ছোঁয়ার বাইরে, সেই জায়গাতে আমরা অ্যাবাভ ইউজ করি। আর ওভার ইউজ করি সারফেসে অ্যাটাচ নয়, কিন্তু লেভেলটা জাস্ট আপ করা, মানে তুমি তোমার নিরিখে দাঁড়িয়ে সারফেসের অ্যাটাচমেন্ট নেই, অথচ লেভেলটাকে জাস্ট ওপর করা, সেই জায়গাটাকে আমরা ওভার ইউজ করি। আশা করি অ্যাবাভ আর ওভারের কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ব্রাঞ্চটা, যে শাখা প্রশাখাটা, তো সেটা তো একটা গাছ, কোনো না কোনো একটা জায়গায় পারে তো সেটা ওখান থেকেই তো উঠেছে। এবার যে ডালপালাগুলো রয়েছে সেগুলো হয়তো তোমার ওই পুকুরের সাথে অ্যাটাচড নয়, সুইং করেছে, তো ওই যে জায়গাটা, ওই কার্ভিং, ওই যে জায়গাটা, ওটা লেভেল আপ হলো না, ওটা সারফেস থেকে তো লেভেল আপ হলো, সেই জায়গাতে আমরা ওভারটাকে কিন্তু ইউজ করেছি, যার জন্য ওখানে কি বসবে? এখানে ওভার বসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আনসার কি পিক করলাম? ওভার পিক করলাম। বেশ, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত এমসিকিউ থাকলো আমাদের। পরবর্তী সেশনে দেখা হবে একটা নেক্সট কোনো একটা সেশন নিয়ে, ধামাকাদার। আর বলো কেমন লাগছে, আর শুধু কেমন লাগছে নয়, কি করবে, এগুলোকে কপি করো, খাতায় টোকো, থাকছে তো রেডিমেড ভিডিও তোমাদের হাতে পাচ্ছ, পজ করো, কপি করো, কোন জায়গায় কিভাবে এক্সপ্লেন করেছেন, কোন কনসেপ্ট কিভাবে বিল্ড করলেন, এই জায়গাগুলোকে এনহ্যান্স করো। যত খাতায় অ্যাপ্লাই করবে, ব্রেনে রেখে দিয়ে কিছু হয় না, ব্রেনে রেখে দিয়ে অ্যাপ্লাই করার নাম হলো আসল যুদ্ধ। কি বললাম? ব্রেন থেকে নামিয়ে অ্যাপ্লাই করার নামই হলো আসল যুদ্ধ, কারণ ওই জায়গাটাতে ক্যাপাবল হও, বারবার বলবো, ওই জায়গাটাতে ক্যাপাবল হও। এগুলো শুধুমাত্র অ্যাজ আ ওই পিপিটি থেকে গেল বা অ্যাজ আ ভিডিও থেকে গেল, যখন মন চাইছে শুয়ে শুয়ে একটু দেখে নিলাম রোল করে, শুধুমাত্র এখানে থেমে থেকো না বাবা। বারবার বলছি, খাতায় অ্যাপ্লাই করো, কোশ্চেন হিসেবে নোট করো, মনে করো না ম্যামের সাথে একদম ইন্টারাকশন, মানে ফেস টু ফেস 1:1 তোমাদের সাথে আমি এমনভাবে পড়াই না,
আমি কখনো কিন্তু মনে করি না তোমরা নেই আমার সামনে, সব সময় আমার মনে হয় তোমরা আছো, সব সামনে বসে রয়েছো, আমি 1:1 কনভারসেশনে তোমাদের সাথে ইন্টারাক্ট করছি, শুধুমাত্র কোশ্চেনগুলো ওখান থেকে পাই না। কোশ্চেনগুলো পাই না ভেবেই তো আমি জেনারেট করি কনসেপ্ট, যে ছেলে মেয়েদের মাথার মধ্যে এই কনসেপ্টগুলো আসবে, ম্যাম এটার আনসার তো এটা হলো, কিন্তু কেন হলো, আমি নিজেকে তোমাদের ওই জায়গায় বসিয়েই কিন্তু আনসারগুলোকে এইভাবে এক্সপ্লেন করি। তো সুতরাং ছোট কাজ দেবো, সেটা হলো বাড়িতে কপি বানাও একটা, ওখানে প্র্যাকটিস সেশন, কপিটার নাম দেবে বড় বড় করে প্র্যাকটিস সেশন আমার, সেইখানে তোমরা গ্যাদার করো কতগুলো এমসিকিউ, কত কোয়েশ্চেন পেয়েছো বলো তো, কজন করেছো বলো, কজন করেছো, তো সেটা না করে অ্যাপ্লাই করো, তোমাদের লাভের জন্য বলছি, আর কিছু না। যারা সিনসিয়ার তারা তো করছে, আই থিঙ্ক তারা করছে, যারা সিনসিয়ার নও তারাও সিনসিয়ার হয়ে যাও, চাকরিটা যখন পাবে না, ওই যে আনন্দটা, ওই আনন্দটা যে কী আনন্দ সে আর বলে বোঝানো যাবে না, তখন ওই হাজারটা রিয়া পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে, ভালো লাগলো শুনতে, তো নিজেকে ওই জায়গায় এলিজিবল করো, ব্যাস আর কিছুই না। চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রত্যেককে হেল্প করো। দেখো শেয়ার মানে ওই যে ওই কনসেপ্টে দাঁড়িয়ে থেকো না বাবু, শেয়ার করছি মানেই ব্যাস ও ঠিক আছে, ও ভালোটা পেয়ে যাবে, এ খারাপটা পাবে, ওরকম কিছু নয়, বুঝতে পেরেছো? সবাই পাক, কনসেপ্ট তো এখান থেকে বিল্ড হবে। সবার দেওয়ার ক্ষমতা যেমন নেই, সবার নেওয়ার ক্ষমতা তেমন নেই, নিজেকে এলিজিবল বানাও যাতে করে তুমি নিতে পারো, আর সেটা কি করবে, দ্য রাইট ওয়ে অফ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। কি বললাম, দ্য রাইট ওয়ে অফ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, তো নিজেকে এলিজিবল করো, পারফেক্ট করো, ব্যাস এখানেই। চলো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করো, আর কি করবে, আর যেটা করবে অফলাইন ব্যাচে এসো, যোগ হয়ে যাও আমাদের সাথে, আমরা তো আছিই সবসময় তোমাদের স্ক্যাফোল্ড করবার জন্য, বাকি খেলাটা তো তোমাকে এক্সামের হলে গিয়ে খেলতে হবে। ঠিক আছে, টাটা, আজকের মতো সেশন এখানে এন্ড করছি।